আয়োজন করেছে বিএনপি, জামাত, বিএনপি সহ, বিএনপি তো প্রধান একটি দল, রাজনৈতিক দল, এছাড়া অন্যান্য বিভিন্ন যারা সর্বোচ্চ 3 থেকে 7% ভোট পেয়েছে, জামাত ইসলামী, সেই রকম একটা দলকে প্রধান বিরোধী দল হিসেবে তারা জোর করে এখানে যুক্ত করেছে এবং তার রেজাল্ট আমরা দেখলাম তো যে কি দাঁড়ালো। জোর করে নাকি ভোট পেয়ে? কোনটা? কিভাবে ভোট পাবে? আপনার 7% ভোট আপনি 36%-এ গেল কি করে? আপনি তো বিকল্প রাখছেন না মানুষের হাতে। আপনি জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দিলেন, সংলাপে রাখলেন না কোন যুক্তিতে? তখন সে ফ্যাসিবাদের দোষর। আবার আপনি সংলাপেও আসতে দিলেন না। আপনি আওয়ামী লীগকে আপনি কতদিন নির্বাচনের বাইরে রাখবেন? এবং আওয়ামী লীগকে আপনি কোন ট্রাইব্যুনালে বিচার করলেন? যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে, যাতে দুটোকেই আপনি প্রশ্নবিদ্ধ করতে থাকেন। অর্থাৎ সব কিছুই আপনি ইচ্ছা করেই নানান রকম তাল বাহানা করলেন এবং একটা প্রীতি ম্যাচের আয়োজন করলেন। সেই প্রীতি ম্যাচে একটা সরকার এবং বিরোধী দল আপনারা তৈরি করে গেলেন এবং সেইখানে বিএনপি ঠিক নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান জানালো এবং বাংলাদেশের মানুষ উদার মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে 2 হাত ভরে ভোট দিল, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু বিএনপি যখন সংসদে এলো, তারা কিন্তু এই যুক্তিসঙ্গত প্রশ্নগুলো তুলেছে যে আমরা যখন সার্বভৌম সংসদ, তখন আমরা 2/3 জয়ের পর আমাদেরকে হাত পা বেঁধে দেওয়া হবে, কয়েকজন অনির্বাচিত ব্যক্তি আমাদেরকে একটা চোথা এরকম একটা বই, লাল রঙের একটা বই ধরিয়ে দিয়ে বলবেন এটা জুলাই সনদ, এটা পাশ করুন। আপনারা কারা? এই যে 33টি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য হয় কি করে? আপনারা কারা? দেশে 54টি নিবন্ধিত রাজনৈতিক দল, আপনারা নিজেরাই নিজেদেরকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সাব্যস্ত করবেন এবং বলবেন এই করতে হবে। আপনারা যা বলবেন সেইভাবে দেশে ফ্যাসিবাদ দূর হবে। ফ্যাসিবাদ দূর হবে যেখানে নৈতিকতার বলে কোনো জায়গা নেই। এই জুলাই সনদে কি নৈতিকতার কোনো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন? যেই অনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তার 30 শব্দে তার ভূমিকা লেখা, একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আছে জুলাই সনদে, একটু পরে দেখবেন সেখানে বলা হচ্ছে হানাদার বাহিনীর আক্রমণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, বাংলাদেশ স্বাধীন হয়, এই শেষ। আর তারপরে আছে এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে প্রায় 500 শব্দের বিবরণ। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে 24-এর গণ অভ্যুত্থানই সবচেয়ে বড় আন্দোলন এবং সেই কারণেই আপনার এখানে গণভবনে ওইটার জাদুঘর হতে হবে, আপনার জুলাই সনদ হতে হবে এবং সব কিছু 24 থেকে শুরু হবে। তার আগের ইতিহাস ভুলে যেতে হবে। কারণ কি, আমরা একটা দ্বিদলীয় রাজনীতির দিকে যাব, যেটাকে আমরা ডানপন্থার বিকাশে বলতে চাচ্ছি। আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, লিবিয়া, ইরাক, সিরিয়া, এর ধারাবাহিকতায় আমরা যেন চলতে পারি, এইটাই আমাদের যুক্তরাষ্ট্র ফেরত সংবিধান বিশেষজ্ঞরা আমাদের উপরে চাপিয়ে গেছেন। সিভিল সোসাইটির লোকজনও সেখানে যুক্ত হয়েছেন। আপনি দেখুন 2 মাস বয়স সরকার হয়নি, এই বিএনপি সরকারের বিরুদ্ধে সিভিল সোসাইটির লোকজন বলতে শুরু করেছেন যে বিএনপি এখন এবার তাদের পাল্লা। আপনি বিএনপির বিরুদ্ধে আপনি 1.5 মাসেই কথা বলতে পারছেন। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়গুলো নিয়ে কেন সিভিল সোসাইটির লোক কথা বলছেন না? আর আমরা তো বলেছি, শুধুমাত্র সাংবাদিকরা তো আর সিভিল সোসাইটির লোক না। এই যে টিআইবি, এই যে আপনার সিপিডি, যারা যে কদিন পর পর এত গ্রাফ দেয়, সে মব সন্ত্রাসের গ্রাফ কোথায়? কারা এই মব সন্ত্রাসে জড়িত ছিল? আমরা তো কোনো গ্রাফ দেখতে পাচ্ছি না। এমনকি ধানমন্ডির 32 নম্বরকে যে এভাবে ভাঙা হলো, আপনি কোন সিভিল সোসাইটির সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে এভাবে দাঁড়ানোটা ঠিক না? অর্থাৎ নৈতিকতা যে একটি জায়গা, সেটা কোথায় রাজনীতিতে? ডক্টর শিবির আহমেদ, যদি একটু অভিযোগ, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, ইভেন বাংলাদেশের 1000 বছরের ইতিহাসেই মানুষের চর্চার মধ্যে থাকবে, আছে। কোনো ইতিহাস কাউকে ভুলিয়ে দেয়া বা ইতিহাস হঠাৎ করে তো একটা যাত্রা থেকে শুরু করা, এটা তো স্কোপে নাই। কিন্তু 24 যেহেতু সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং 24-এর মূল এসেন্সটা হচ্ছে যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই, সেই ফেসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসতে পারে, এই জন্য বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করেছে। সেটা ঐক্যমত্য কমিশনে যতগুলো সক্রিয় রাজনৈতিক দল ছিল, নিবন্ধিত রাজনৈতিক দল ছিল, সবাই অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে, যদিও অনেক পক্ষ থেকে প্রতিবাদ ছিল। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে এবং জনগণ প্রত্যাখ্যান করেছে। জাতীয় পার্টি ইভেন তাদের যে সবচেয়ে বড় ভালো এরিয়া ছিল, যেখান থেকে তারা জিততো সবসময়, উত্তরবঙ্গে, সেখানেও তারা সর্বোচ্চ কোনো আসনে 40-50 হাজার ভোট পেয়েছে এবং কোনো আসনে জিততে পারে নাই। সো জনগণ আসলে ফেসিবাদ এবং ফেসিবাদের দোষরদেরকে বর্জন করেছে খুব স্বাভাবিকভাবেই। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয় না। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, হাজার হাজার মানুষকে মেরেছে, চোখের সামনে, মানুষের সামনে দগদগ ক্ষত আছে, আমাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করেছে শেখ হাসিনার নেতৃত্বে। তো আওয়ামী লীগকে, এরকম একটা সন্ত্রাসী দলকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়, যারা নিজেরাই গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, তারা
বিশ্বাস করে বাকশালে, তারা বিশ্বাস করে জোর করে রাতে ভোট করে ক্ষমতা দখল করে থাকা, এরকম একটা অগণতান্ত্রিক সন্ত্রাসী গোষ্ঠীকে আমি তো রাজনৈতিক দল বলতে চাই না। তো তারা রাজনৈতিক দলই না, আর তাদেরকে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করতে দিবেন কিভাবে, সেটা পরের প্রশ্ন। একটা দল যখন সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়, তারা নিজেরাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, তাদের হাতে পাওয়ার ছিল, তারাই নির্বাচনী প্রক্রিয়ায় যেতে চায় না, তো সে দলকে কেন নির্বাচন করতে দেওয়া হয় নাই এটা বললে বরং তাদের উপরেই জুলুম। তারা নিজেরাই তো নির্বাচন চায় না, তাদেরকে কেন আমি নির্বাচন অংশগ্রহণ করতে দিব? তারা তিনটা নির্বাচনে মানুষকে ভোটাধিকার দেয় নাই, তো তারা ডিজার্ভ করে অ্যাটলিস্ট 3টা নির্বাচন তারা নির্বাচনের বাইরে থাকবে, তারপর দেখা যাবে জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে দেখেন, সরকার ক্ষমতা গ্রহণের পরে আমাদের প্রত্যাশা ছিল সরকার জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তারা জনগণের রায়কে ভ্যালু করবে, গণভোটের রায়কে বাস্তবায়ন করবে। তারা যেটা আহ্বান করছে, আমি যেটা বলছিলাম যে তারা যে কথা বলছে যে গণভোট লাগবে না, তারা সংসদেই সংশোধন করতে পারবে। আমি বলছিলাম যে পঞ্চদশ সংশোধনীতে যে 7 খ অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, সেখানে প্রস্তাবনা, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং অনুচ্ছেদ 150 যেখানে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে, এই অনুচ্ছেদগুলো, এই ভাগগুলো তারা পরিবর্তন করতে পারবে না, হাত দিতে পারবে না। ইভেন এখন যে তারা বলছে সংবিধানের বাইরে আমরা এক কদমও যাব না, এই যে এখন সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তার ছবি টানানোর কথা, সেটা তারা করছে না। এখনকার সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু সংসদে রাষ্ট্রপতিকে দিয়ে তারা বলালো যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাহলে তো তারা সংবিধান ভায়োলেট করছে, তার মানে তারা সংবিধান মানতে পারছে না। এই সংবিধান মানা তাদের পক্ষে পসিবল না। এটা খালেদা জিয়া সহ বিএনপির নেতৃবৃন্দ, ইভেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, এভরিওয়ান কথা বলেছে যে এই সংবিধান ফেসিবাদের সংবিধান, আওয়ামী লীগের ইশতেহার, এটা ছুঁড়ে ফেলে দেবে, সংস্কার করতে হবে। এটা সংস্কার করার ব্যাপারে তারা সবাই একমত ছিল। বিএনপি তাদের ইলেকশনের তাদের যে 31 দফার প্রথম দফা ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, তার মানে হচ্ছে তারাও বুঝেছে, তারাও জানে এই সংবিধান সংস্কার করা ছাড়া উপায় নেই। কিন্তু এখন তারা ভাবতেছে সংস্কার যদি আমাদের মানতে হয়, তাহলে গণভোটের সব জিনিস আমাদের মানতে হবে, অধ্যাদেশগুলো মানতে হবে, সেগুলো তারা মানবে না, তারা কিছু জিনিস সংশোধন করবে। এবং অদ্ভুত কথা সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে সংবিধান তো সংস্কার হয় না, শুধু সংশোধন হয়, বাতিল হয়, এটা সেটা হয়। তো এটাই যদি হয়, তাহলে ওনারা কেন সংস্কার কমিশন গঠন করবেন বলছিলেন? তো এখন ওনারা দেশে একটা ক্রাইসিস তৈরি করে দিলেন এই গণভোটের রায় না মেনে। যদি ওনারা গণভোটের রায় মানতেন, তাহলে এই ক্রাইসিস তৈরি হতো না। আর উপরন্তু পলিটিক্যালি ওনারা কি করছেন? পলিটিক্যালি ওনারা করছেন যে এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার এসে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সেখানে প্রশাসক বসিয়ে দিচ্ছেন, এবং ওনাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতা যারা ইভেন জাতীয় নির্বাচনে জনগণের কাছ থেকে ফেল করেছে, জনগণ রায় দেয় নাই তাদেরকে প্রশাসক বসিয়ে দিচ্ছেন। বগুড়া এবং শেরপুরে রিসেন্টলি উপনির্বাচন হলো, মাগুরার নির্বাচনের মতো করে বগুড়া শেরপুরের নির্বাচন তারা জোর জবরদস্তি করে নিয়ে গেল, যেটা বিএনপির 2/3 মেজরিটি আছে সংসদে। কেন তাদেরকে এই 2টা আসন জোর করে নিতে হবে একটা শান্তিপূর্ণ নির্বাচন না দিয়ে? তার মানে তারা আসলে তাদের যে অতীতের যে অভিজ্ঞতা, অতীতের যে প্র্যাকটিস, ওখান থেকে তারা বের হতে পারছে না। এবং মাহবুব ভাই বলছিলেন যে ঈদ যাত্রায় এবং হামে, জ্বালানির ক্রাইসিসে এগুলোতে মিসম্যানেজমেন্ট দেখা যাচ্ছে। আমি বলবো না যে 100% তাদের ফেলিউর, সবকিছু অল্প সময়ের মধ্যে, কিন্তু এখানে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে জ্বালানির ক্ষেত্রে, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন না, এইটাকে আমি লজিক্যাল সমালোচনা মনে করি যে হামের যে ক্রাইসিস দেখা দিচ্ছে, এটাতে শুধু এই সরকারের মিসম্যানেজমেন্ট দায় আছে তা না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের হামের টিকা সহ যেসব মিসম্যানেজমেন্টের কথা এসেছে, নিঃসন্দেহে তাদের দায় আছে। এখানে তাদের যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন তার দায় আছে, নিঃসন্দেহে এটা অস্বীকার করবার কোনো কারণ নাই, বরং যার যে দায় আছে তাকে সেটা বলা দরকার আছে। একটা প্রশ্ন যাই, মাহবুব আজিজ, অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ ছিল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এবং সেই অধ্যাদেশটা আবার সংসদে পাশ হয়ে গেল, এবং সেখানে কি আপনার কি এটা মনে হয় না কিনা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎটা অন্ধকারে ডুবে গেল? এক, দ্বিতীয় কথা হলো এর মধ্যে আবার সাবেক স্পিকার শিরিন শারমিন জামিন পেলেন এবং মুক্ত হলেন, এখানে আবার নতুন কোনো আশা আলো দেখছেন কিনা আওয়ামী লীগের? আসলে দেখুন, যে আওয়ামী লীগের কি হলো না হলো এটা আওয়ামী লীগ বুঝবে, বা জামাত কি করবে না করবে জামাত বুঝবে। আমরা যেটা বুঝতে চাই যে অন্তর্ভুক্তমূলক যে সমাজের আকাঙ্ক্ষা জাতির, যে এই কারণে 24-এর গণ অভ্যুত্থান হলো, সেটির দিকে আমরা কতখানি আগ্রহী, রাজনৈতিক দলগুলো কতখানি আগ্রহী। আপনি দেখুন, সরকারি এবং বিরোধী দল নানান বিষয়ে তাদের দ্বিমত আছে। গুম কমিশনকে গুমি করে ফেললো বিএনপি, মানবাধিকার কমিশন, আপনার বিচার ব্যবস্থা, ইত্যাদি নিয়ে তাদের নানান আপত্তি। একটি প্রশ্নে কিন্তু সরকারি দল এবং বিরোধী দল একমত, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ। মানে মূল প্লেয়ারটি বাইরে থাকলে আমাদের খুব সুবিধা। ওই যে প্রীতি ম্যাচের কথা বললাম, এই প্রীতি ম্যাচটি আসলে জুলাই সনদ। এবং আপনি নানান কায়দাতে, ভাই বললেন যে জনগণ প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টিকে, অতি সত্য কথা। তাই প্রত্যাখ্যানের সুযোগটি জনগণকে আপনি কেন দিলেন না আওয়ামী লীগের ব্যাপারে? আওয়ামী লীগকে এত ভয় কেন? আওয়ামী লীগ তো সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হয়, ওরা সুই, আর জামাত তাহলে চালনি। আওয়ামী লীগ 2000 মানুষের হত্যার দায়ে অভিযুক্ত, জামাত 30 লক্ষ মানুষের হত্যার দায়ে সেখানে সংশ্লিষ্টতার অভিযুক্ত। সেই জামাত প্রধান বিরোধী দল হয়েছে, ওটা মানুষই বানিয়েছে, তাই তো? তাহলে আওয়ামী লীগকেও কেন আপনি সুযোগ দেবেন না?
এবং এইটা একই যাত্রায় দুই পৃথক ফল হতে পারে না। আপনি জামাতের ব্যাপারে সহি হয়ে যাবেন, জামাতকে নিয়ে আপনারা নানান রকম স্বপ্ন দেখতে শুরু করবেন, আর আওয়ামী লীগকে আপনারা মিলে যুক্তরাষ্ট্র ফেরত কয়েকজন মিলে ঠিক করবেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল। কারণ আওয়ামী লীগ ইতিহাস, ঐতিহ্য, পরম্পরায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্বকারী দল, এবং এইটা নিয়ে কোনো বিতর্ক নাই। এবং সেই বিতর্ক নাই বলেই এটাকে ভাঙবেন কি করে আপনারা? তখন আপনাদের নানান সনদ তৈরি করতে হয়। এবং ওই জায়গায় আপনি দেখুন, এই যে উপদেষ্টার ব্যাপারে উনি বললেনই যে স্বাস্থ্য উপদেষ্টা তৈরি করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি। এখন আসুন তো, উপদেষ্টাটা কারা তৈরি হয়েছিল, তাদের কার এবং কয়জনের 24-এর গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততা ছিল? আপনি এনে বসিয়ে দিলেন এবং এমনভাবে বসিলেন যারা বিরাজনীতিকরণ এবং যারা বিভিন্নভাবে 111-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এবং এই যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা কিন্তু জুলাই সনদের মধ্যেও আছে। বড় রাজনৈতিক দলগুলোকে হাত পা বেঁধে শেকলবদ্ধ অবস্থায় রাখতে হবে, আওয়ামী লীগ এবং বিএনপিকে বিশেষ করে। তাহলে আমি একটু বলি, এই ছোট দলগুলোকে একটু এগিয়ে রাখা যায়। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রীর টার্ম ঠিক করে দেওয়া হচ্ছে, 2 টার্মের বেশি হবে না? এটা একটু বললেই হলো। আপনি ঠিক করে দিবেন সরকার এবং রাজনৈতিক দলের প্রধান এক ব্যক্তি হবে না, আপনারা ঠিক করে দিবেন বিএনপি কিভাবে চলবে। তাহলে বিএনপি আপনারাই করেন, বিএনপি লোকজনের করার দরকার নাই, আওয়ামী লীগ আপনারাই করেন, কারণ আপনারা বিএনপি আওয়ামী লীগ ঠিক করে দিচ্ছেন এটা এইভাবে চলবে। আশ্চর্য। জি, ধন্যবাদ জনাব ডক্টর শিবির আহমদ। এই যে অধ্যাদেশ পাশ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেখানে এরপর আবার আরেকটি অধ্যাদেশ পাশ হলো, সেটা হলো জামুকা অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক যে আইন, সেখানে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতকে রাখা হয়েছে। এবার এই অধ্যাদেশ পাশ হওয়ার কারণে, নিষিদ্ধ হওয়ার অধ্যাদেশ পাশ হওয়ার কারণে জামায়াত কি সামনের দিকে কোনো কারণে নিষিদ্ধ হতে পারে কিনা, সেই সংখ্যা দেখেন কিনা? আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যে অধ্যাদেশ, এটা সংসদে পাশ হয়েছে। মাহবুব আজিজ ভাই যেটা বলছিলেন যে একটা বিষয়ে সরকার দল এবং বিরোধী দল একমত, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশটা ছিল এটা না, এটা সঠিক তথ্য না। আরো অনেকগুলো অধ্যাদেশের ব্যাপারেই সরকার দল বিরোধী দল একমত ছিল এবং তারা হ্যাঁ ভোটে জিতেছে, সর্বসম্মতিক্রমে অনেকগুলো, মানে শতাধিক অধ্যাদেশে এরকম বিল পাশ হয়েছে যেটাতে সরকার দল বিরোধী দল একমত ছিল। তার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে এটাও একটা, যে এটা পাশ হয়েছে। অনেকে মনে করেছিল যে বিএনপি হয়তো আওয়ামী লীগকে একটা সুযোগ করে দিবে, কারণ নির্বাচনের আগে এ ধরনের রিসেন্টলি শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে উনি বলছেন যে নির্বাচনের আগে বিএনপি আমাদের নেতাদের হাত পা ধরেছে, ভোট নিয়েছে, এবং ভোট নেওয়ার ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে আওয়ামী লীগের লোকেরা বিএনপিকে ভোট দিয়েছে, বিশেষ করে কোর আওয়ামী লীগের ভোটাররা বা মাইনরিটি কমিউনিটির যারা আওয়ামী লীগের সাপোর্টার, তারা, এটা ট্রু। তো তারা হয়তো কেউ মনে করেছে এই সুযোগ আওয়ামী লীগ আসবে, কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের সময় দরকার হয়েছে তাদেরকে ব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে তো বিএনপিও শিকার হয়েছে, তো তারা আসলে এটার ব্যাপারে সাবেক স্পিকার শিরীন শারমিনের ব্যাপারটা এখন আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই সাধারণ মানুষরা আছেন, মনে করেন শিরীন শারমিনের ব্যাপারে কি অভিযোগ ছিল আমি জানি না, সম্ভবত ওনাকে যেহেতু ওনাকে জামিন দেওয়া হয়েছে তার মানে খুব সিভিয়ার লেভেলের মামলা ওনার এগেইনস্টে ছিল না। তো এরকম যদি হয় যে যারা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের সমর্থক, তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকেন, তারা মুক্ত থাকবেন বা মামলা হলে জামিন পাবেন, এটা স্বাভাবিক নাগরিক অধিকার, আমি মনে করি সেটা থাকা উচিত। এবং তারা যদি রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে চান বিভিন্ন রাজনৈতিক দলে অথবা নিজেরা কোনো দল করে বা বিভিন্নভাবে, আওয়ামী লীগের যত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অন্য যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যদি জড়িত হন দেশের সংবিধান মেনে, আমি এটাতে কোনো প্রবলেম দেখি না, আমি অসুবিধা দেখি না। তো এখানে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তাহলে তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনোদিন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে তখন রাজনীতি করতে পারবে। এছাড়া আওয়ামী লীগের ব্যক্তি বিশেষরা, যেমন মনে করেন উপজেলা ইলেকশন আসতেছে, এখানে যদি কোনো ব্যক্তি বিশেষ যিনি হয়তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু এখন নির্বাচন করতে চান, করতেই পারেন। আমি মনে করি না, আমি প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপ্রধান যার হাতে পাওয়ার থাকছে, এটা নজির আছে, নানান জায়গায় এটা নজির আছে, দুইবারে বেশি থাকতে পারবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে আপনারা একভাবে দেখেন না, প্রধানমন্ত্রী দুই টার্ম, একজন ব্যক্তি দুইবারের বেশি যদি রাষ্ট্রপ্রধান থাকেন তখন রাষ্ট্রপ্রধান তো নয়, সরকার প্রধান যেটাই হোক। আমাদের দেশে যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থা, আমাদের দেশে না, যেখানে ইংল্যান্ডেও সংসদীয় সরকার না, শুধু আমাদের দেশে বলছি না, যে সব দেশে, তাহলে এখানে আমাদের দেশে প্রধান পাওয়ার হাউস পদ্ধতিটাই তো ডিফারেন্ট, পার্লামেন্টারি সিস্টেমে কোথাও এটা নাই। আমাদের না, কোথাও একটু লেখাপড়া করেন এই বিষয়ে। না আপনি আরো পড়াশোনা করেন, আপনি দেখবেন করে, আমি বলছি আপনাকে কোথাও এটা নাই। আমার দেশের প্রধানমন্ত্রী কখনোই আপনি এটা প্রধানমন্ত্রী হোক বা প্রেসিডেন্ট হোক, প্রেসিডেন্টের একজন পদ আছে, দুটো এক জিনিস নাই। কিন্তু রাষ্ট্রের প্রধান যার হাতে সুপ্রিম পাওয়ার, বাংলাদেশের সুপ্রিম পাওয়ার, এগুলাই তো ফ্যাসিবাদী শব্দ।
সুপ্রিম পাওয়ার থাকবে কেন? এটাই তো Supreme power বাংলাদেশের থাকবে ক্রাইসিসটা তো parliament-এ। সেখানে। এইটাই আপনাদের ক্রাইসিস। এইটাই তো আপনারা ক্রাইসিসটা। না বুঝেই এলো না, কথাটি আপনার বললেন। এখন যে আপনি ফেসিবাদী সিস্টেম তো আপনি সংসদকে কেন? সার্বভৌমত্ব না করে আপনি এনজিও কে সংসদ- করতেছেন। আপনি সংসদকে এনজিও লোকেরা ঠিক করে দিচ্ছে ভাই প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতা নেতা। কমানোর জন্যই তো আমাদের এত আয়োজন ছিল। আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো কারণ মানে কিন্তু প্রধানমন্ত্রীর টান করে দেওয়া এককভাবে নয়। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দেখেই তো ক্রাইসিস তৈরি হচ্ছে। সেই এক ব্যক্তির হাতে পাবা। আপনার তো এখানে সংসদীয় গণতন্ত্র চলছে না। আপনার এখানে সংসদীয় গণতন্ত্র, আপনি ব্রিটেনের উদাহরণ দিচ্ছেন। না না, ব্রিটেনের প্রধানমন্ত্রীর হাতে, আপনি বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর হাতে কি এত পাওয়ার আছে? ব্রিটেনের প্রধানমন্ত্রীর হাতে এত পাওয়ার আছে? ওখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্ট না। ওনারা বাইসাইকেল চালান, আপনার- ওনারা বাইসাইকেল আপনার তৈরি করেন, আপনার- ওনারা রাতের না, বেলা আপনি বৃক্ষতলে কথা বলতে না দিলে তো হবে না। এইটাই তো, উনি যেভাবে না, বলছেন না, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী একই না, জিনিস। আপনি তো এখানে তামাশা করতেছেন। আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বলতে আমি বুঝাচ্ছি আমি তো রাষ্ট্রের তামাশাই প্রধান। করবো, আমরা তো এইসব আপনার কিছুই জানি আপনার না। এক ব্যক্তির হাতে সব পাওয়ার থাকতেছে দেখে ক্রাইসিস তৈরি হচ্ছে। আপনার প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর এই জন্য হাতে। 111 এর হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে। যারা ঠিক 111 করে কেন? দিবে, আপনারা এনজিও ওয়ালারা ঠিক করে আপনি দিবে। বলেন বিচার বিভাগ কি? NGO বিচার বিভাগ ওয়ালারা- প্রধানমন্ত্রীর হাতে থাকা NGO উচিত। ওয়ালারা আপনি ঠিক কথা করে বলেন, দিবে। প্রধানমন্ত্রী বিচার বিভাগ প্রধানমন্ত্রীর হাতে সেটাই, থাকা উচিত। NGO ওয়ালারা ঠিক করে মানবাধিকার দিবে কমিশন যে প্রধানমন্ত্রীর দল হাতে থাকা এইভাবে উচিত। চলবে। দুর্নীতি রাজনৈতিক দমন দল এইভাবে কমিশন চলবে। প্রধানমন্ত্রীর হাতে থাকা উচিত। তো দুর্নীতি দমন কমিশন, সেটা তো সমর্থন করছি না। মানবাধিকার কিন্তু কমিশন, এই বিচার টার্মের বিভাগ, ব্যাপারে, বিচার বিভাগ টার্মের এবং ব্যাপারে বাংলাদেশ সরকার ব্যাংক এবং সকল রাজনৈতিক দলের সাংবিধানিক ব্যাপারে প্রতিষ্ঠান যদি এককালে হয় না। এক ব্যক্তির হাতে থাকে তাহলে তো সেটাকে সাপোর্ট আপনি করছি নাকি? তাকে স্বৈরাচার হইতে সেটাকে উৎসাহিত সাপোর্ট করছি না, নাকি? সেইটাই তো আমি বলছি যে এটা তো শেষ হয় না। শেষ করে এই জায়গাতেই একক ব্যক্তির হাতের যে পাওয়ার এবং আমাদের যে কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই, প্রত্যেকটা ইনস্টিটিউশন যে আমার নির্বাহী বিভাগকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের অধীনে, সেই প্রতিষ্ঠানে নিয়োগ দিবে প্রধানমন্ত্রী, সেই বিভাগের সাংবিধানিক প্রতিষ্ঠানে ছাঁটাই করবে বা কাউকে নিয়োগ দিবে। এভরিথিং যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে, প্রমোশন প্রধানমন্ত্রীর হাতে থাকে, যদি কোনো আলাদা বোর্ড না থাকে, তাহলে তো সেই সাংবিধানিক প্রতিষ্ঠান কার্যকর হবে না। এটা শুধু বিরোধী দলের ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে হবে, নির্বাহী বিভাগের কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। এই জন্য তো আমার এই দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, আমার বিচার বিভাগ, আমার সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, এগুলো স্বায়ত্তশাসিত হওয়া দরকার। তারা ইন্ডিপেন্ডেন্টলি চলতে হবে, সেই সুযোগটা আমাকে করে দিতে হবে। প্রধানমন্ত্রীর এই পাওয়ার সেটা করবে না। উত্তরে আমি একটু মাহবুবাজিকে যে বলছিলাম যে অধ্যাদেশ পালন হলো, যে আইন পাস হলো, সেটাতে যে বলা হচ্ছে একটা জিনিস, জামায়াত কি সেই যুদ্ধ করার কারণে কোনো সময় নির্দিষ্ট করতে পারে কিনা? যেখানে জামায়াতের নামটা আসছে, দেখেন এইটা এই ফেসিবাদী কন্টিনিউশন, যে 72 সালে প্রথম যখন এই যে